ভারতের গণতন্ত্রের ইতিহাসে ভোটার তালিকা সংশোধনের ঘটনা নতুন নয়, কিন্তু এবার নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে মাত্রায় হয়েছে তা নিঃসন্দেহে অভূতপূর্ব। প্রায় 1,70,00,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। 9টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার সংখ্যা কমেছে প্রায় 7.93%। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এই সংখ্যার ভিতর লুকিয়ে আছে রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন আর সেই সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা। এই সিদ্ধান্তের সরকারি ব্যাখ্যা স্পষ্ট: ভোটার তালিকা নিখুঁত করতে, ডুপ্লিকেট নাম বাদ দিতে, অপ্রমাণিত নথির ভিত্তিতে থাকা নাম মুছে ফেলতে এই উদ্যোগ। নির্বাচন কমিশনের যুক্তি, এর ফলে নির্বাচন আরও স্বচ্ছ ও নির্ভুল হবে। কিন্তু রাজনীতির ময়দানে প্রশ্ন উঠেছে, স্বচ্ছতার আড়ালে কি অন্য কোনো খেলা চলছে? আর ঠিক এই জায়গাতেই তীব্র আপত্তি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিরোধিতা কি শুধুই প্রশাসনিক, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই বিশ্লেষণ। প্রথমেই সংখ্যার দিকে তাকানো যাক। গুজরাটে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে, 13.4%। প্রায় 68 লক্ষেরও বেশি ভোটার তালিকা থেকে উধাও। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সব জায়গাতেই লক্ষ লক্ষ ভোটার কমে গেছে। এমনকি কেরালার মতো উচ্চশিক্ষিত ও রাজনৈতিকভাবে সচেতন রাজ্যেও প্রায় 9 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই ছবি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় 17% ভোটার কমে গেছে। এত বড় মাত্রায় ভোটার বাদ পড়া নিছক প্রশাসনিক প্রক্রিয়া বলে মেনে নেওয়া কি সহজ? রাজনৈতিক দলগুলি বলছে বিষয়টা শুধু তালিকা সংশোধনের নয়, এটি গণতান্ত্রিক প্রতিনিধিত্বের কাঠামো বদলে দেওয়ার সম্ভাবনাও তৈরি করছে। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি ভোটার। ভোটার কমলে ভোটের ফলাফল বদলাবে, রাজনৈতিক সমীকরণ বদলাবে, ক্ষমতার ভারসাম্যও বদলে যেতে পারে। এখানেই শুরু হয় আসল রাজনৈতিক লড়াই। বাংলায় এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি, ধাপে ধাপে হবে। জানা যাচ্ছে 28শে ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে রাজনৈতিক সংঘর্ষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি অভিযোগ তুলেছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার বক্তব্য, এটা নিছক প্রশাসনিক সংশোধন নয়, এটা রাজনৈতিক অস্ত্র। এই অভিযোগের ভিতরে রাজনীতির গভীর কৌশল রয়েছে। মমতা জানেন, বাংলার রাজনীতি শুধুমাত্র ভোটের অঙ্কে চলে না, চলে আবেগ, পরিচয় আর রাজনৈতিক বার্তার ওপর। তিনি বুঝেছেন, এসআইআরকে কেন্দ্র করে যদি জনমনে সন্দেহ তৈরি করা যায় যে তাদের ভোটাধিকার বিপন্ন, তাহলে তা এক বিরাট রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে পারে। এই জায়গায় তার পুরনো রাজনৈতিক স্টাইল স্পষ্ট। তিনি সবসময় লড়াইকে রাস্তায় নামিয়ে আনতে পছন্দ করেন। রাজনীতির সব ক্ষেত্রেই তার শক্তি থেকেছে জনতার ময়দান। এখনও তিনি সেই একই কৌশল নিয়েছেন। একের পর এক জেলা সফর, মিছিল, কর্মসূচি, বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে তিনি সরাসরি বলছেন ভোট কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ভাষা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী, কারণ ভোটাধিকার মানে শুধু ভোট নয়, নাগরিক পরিচয়। এই অভিযোগের মাধ্যমে তিনি একটি বৃহত্তর রাজনৈতিক ফ্রেম তৈরি করছেন, কেন্দ্র বনাম বাংলা। আর এই লড়াইয়ে তিনি নিজেকে কেবল মুখ্যমন্ত্রী নন, বাংলার মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। মমতা জানেন, 2026-এর বিধানসভা নির্বাচন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন লড়াই হতে চলেছে। টানা 3বার ক্ষমতায় থাকার পর স্বাভাবিকভাবেই অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়। প্রশাসনিক ইস্যু, দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় তদন্ত, কর্মসংস্থান নেই, সব মিলিয়ে চাপে রয়েছে সরকার। এই পরিস্থিতিতে এসআইআর তাঁর জন্য একটি রাজনৈতিক সুযোগ। তিনি এই ইস্যুকে ব্যবহার করে জনমনে নতুন করে রাজনৈতিক আবেগ তৈরি করতে চাইছেন, যেন বার্তাটা হয়, আপনাদের ভোট বাঁচাতে আমি লড়ছি। এই কৌশল নতুন নয়। 2021 সালের নির্বাচনে খেলা হবে স্লোগান যেভাবে তৃণমূলের প্রচারে প্রাণ দিয়েছিল, সেটিও ছিল রাজনৈতিক মনস্তত্ত্বের নিখুঁত ব্যবহার। আহত পা নিয়ে এই হুইল চেয়ারে বসে প্রচার করা, এই ছবি এক ধরনের প্রতীক তৈরি করেছিল একজন লড়াকু নেত্রীর। এখনও সেই একই প্রতীক তৈরির চেষ্টা চলছে। ইডির হানার সময় আচমকা অফিসে ঢুকে সবুজ ফাইল উদ্ধার করার ঘটনাও সেই রাজনৈতিক নাটকীয়তারই অংশ। এর মাধ্যমে তিনি দেখাতে চান তিনি ভয় পান না, তিনি সরাসরি লড়াই করেন। এই স্ট্রিট পলিটিক্সই তার মূল ভিত্তি। আর এসআইআর ইস্যু তাকে আবার সেই পুরনো শক্তির জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের যুক্তিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ভোটার তালিকা পরিষ্কার রাখা যে জরুরি, তা নিয়ে কোনো বিতর্ক নেই। ডুপ্লিকেট নাম, মৃত ব্যক্তির নাম, ভুল নথির ভিত্তিতে থাকা নাম সব বাদ দেওয়া হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ?
মানুষ কি পর্যাপ্ত সময় ও সুযোগ পেয়েছে নিজেদের নাম প্রমাণ করার বা নথি দাখিল করার? গ্রামীণ বা দরিদ্র মানুষের পক্ষে কি সব নথি দেওয়া সম্ভব? ভারতের মতো দেশে যেখানে বহু মানুষের জন্ম নিবন্ধন নেই, স্থায়ী ঠিকানা নেই, সেখানে কাগজপত্রের ভিত্তিতে ভোটার যাচাইয়ের প্রক্রিয়া স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি করছে। এই জায়গাতেই মমতা ব্যানার্জি রাজনৈতিক সুযোগ দেখছেন। তিনি বলছেন, গরিব মানুষের ভোট কেড়ে নেওয়া হচ্ছে। এই বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত কার্যকর, কারণ বাংলার রাজনীতিতে গরিব, সংখ্যালঘু, প্রান্তিক মানুষ বড় ভোট ব্যাংক। এখন প্রশ্ন, তিনি কাদের বাঁচাতে চাইছেন? বিরোধীদের অভিযোগ তিনি নাকি বেআইনি ভোটারদের রক্ষা করতে চাইছেন, কিন্তু এই অভিযোগের মধ্যেও রাজনৈতিক স্বার্থ রয়েছে। কারণ যেসব এলাকায় সংখ্যালঘু বা অভিবাসী জনসংখ্যা বেশি, সেসব জায়গায় তৃণমূলের শক্তি বেশি। সেই সব ভোটারদের বাদ পড়ার আশঙ্কা থাকলে তা সরাসরি তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত করবে। অর্থাৎ লড়াইটা শুধু নীতি বা আইনগত নয়, এটা ভোটের অঙ্কের লড়াই। আর এই অঙ্কের লড়াইকে তিনি জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন। অলরেডি তিনি জাতীয় স্তরে নিয়ে গেছেন। তার রাজনৈতিক কৌশল স্পষ্ট। এই লড়াই শুধু বাংলার নয়, এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে তুলে ধরা। এই কারণেই তিনি নিজেকে জাতীয় বিরোধী রাজনীতির মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন। তার বক্তব্যে বারবার উঠে আসছে নরেন্দ্র মোদীর নাম। তিনি লড়াইকে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। এই কৌশলের আরও একটি দিক আছে, জাতীয় রাজনীতিতে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার সুযোগ। যদি তিনি দেখাতে পারেন যে তিনি ভোটাধিকার রক্ষার জন্য লড়ছেন, তাহলে তিনি জাতীয় বিরোধী রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠতে পারেন। অর্থাৎ এসআইআর ইস্যু তার কাছে শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিরও সিঁড়ি। তবে এর ঝুঁকিও কম নয়। যদি সত্যি দেখা যায় যে অধিকাংশ নাম বৈধ কারণেই বাদ পড়েছে, তাহলে এই আন্দোলন উল্টে যেতে পারে। মানুষ যদি মনে করে যে তিনি অযথা আতঙ্ক ছড়াচ্ছেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতায় আঘাত করতে পারে। কিন্তু তার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে আক্রমণই সেরা প্রতিরক্ষা। তাই তিনি আদালত, রাস্তায়, আন্দোলন, রাজনৈতিক সভা, সব জায়গায় একসঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই লড়াইয়ের আরও একটি মনস্তাত্ত্বিক দিক আছে। তিনি তার দলীয় কর্মীদেরও চাঙ্গা রাখতে চাইছেন। গত কয়েক মাস ধরে এসআইআরকে কেন্দ্র করে তৃণমূলের ক্যাডাররা মাঠে রয়েছেন। এতে সংগঠন সক্রিয় থাকে, কর্মীরা লড়াইয়ে মেজাজে থাকেন। অন্যদিকে বিরোধী শিবির অনেকটাই কেন্দ্রীয় সংস্থার উপর নির্ভর করছে। এমন অভিযোগও তিনি তুলে ধরছেন। এর মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন, আমরা রাস্তায় লড়ি, ওরা দপ্তরে লড়াই করে, কোর্টে গিয়ে লড়াই করে। এই বার্তা সাধারণ মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে এসআইআর নিয়ে এই সংঘাত শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের বিতর্ক নয়, এটি আগামী নির্বাচনের প্রাকযুদ্ধ। একদিকে প্রশাসনিক যুক্তি, অন্যদিকে রাজনৈতিক আবেগ। একদিকে স্বচ্ছতার দাবি, অন্যদিকে ভোটাধিকার রক্ষার আন্দোলন। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই একই ঘটনাকে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। নির্বাচন কমিশন বলছে এটি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ। মমতা ব্যানার্জি বলছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্র। সত্যিটা হয়তো মাঝামাঝি কোথাও, কিন্তু রাজনীতিতে সত্যের থেকেও গুরুত্বপূর্ণ হলো মানুষের ধারণা। আর সেই ধারণা নিয়ন্ত্রণের খেলাই এখন শুরু হয়ে গেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।